সাম্প্রতিক অস্থিরতা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাকে স্বাগত। আপনার প্রতি কৃতজ্ঞতা শুরুতেই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। দেশের যে পরিস্থিতিটা হলো অবশ্যই অনাকাঙ্ক্ষিত, কিন্তু এটির সঙ্গে কোনোভাবে একটা ডিলেমার কোনো দায় আছে কিনা বলেও আপনি মনে করেন কিনা? কারণ দেরি করা, শিক্ষার্থীরা একটা আন্দোলন করেছে, তারপরে এক ধরনের দাবি উঠেছে, তারপর দেরি করার কারণেই কি এরকম পরিস্থিতি তৈরি হলো, বা তৃতীয় পক্ষ সুযোগ নিল বলে আপনার মনে হয়? এখানে বিষয়টা হলো, সরকার 2018 সালে কোটা পুরোপুরি বাতিল করে এবং এই বাতিলের বিপক্ষে কিছু সংক্ষুব্ধ ব্যক্তিরা এই বাতিলের বিপক্ষে একটি মামলা করেন। সে মামলার রায় অনুযায়ী এইটাকে সরকার যেটা বাতিল করছিল এটাকে বাতিল করে দেওয়া হয়। তো তাতে করে স্বাভাবিকভাবে দাঁড়ায় যে আবার কোটা আবার পুনর্জীবিত হলো। তো সরকারের পক্ষ থেকে তো আসলে কোর্টের রায়ের বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই। কোর্ট যেটা সিদ্ধান্ত দিয়েছে তার বাইরে গিয়ে আরেকটা সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। কোর্ট স্বাভাবিকভাবে, সরকার স্বাভাবিকভাবে কোর্টে এটাকে বিরুদ্ধে আপিল করেছে। এই কারণে আমি কেন জানতে চাচ্ছি, কারণ যখন সরকার যেটা বললো, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আদালতের বিষয়, আদালত যখন সিদ্ধান্ত নেবে তখনই সব কিছু হবে। কিন্তু এই যে সহিংসতা হলো, এই সহিংসতার পরে কিন্তু সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই শুনানিটা আগেই ঘটলো। আমি কথাটা বলি, তো তখন সরকারের পক্ষ থেকে ওইটার বিরুদ্ধে আপিল করা হয়। তো আপিল করার পরে মহামান্য আদালত সেখানে তাদের এটাকে আমলে নিয়েছেন এবং একটা স্বাভাবিকভাবে তারা এই বিষয়টাকে শুনানির জন্য একটা তারিখ নির্ধারণ করেন। কিন্তু তখন যখন নাকি ছাত্রদের আন্দোলন সরকারের পক্ষ থেকে যখন বলা হলো যে না, আমরা তোমাদের সাথে দাবির ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, তো এটা তো কোর্টের মাধ্যমে হয়ে আসুক, কারণ আগামী 1 মাসের 15 দিনের ভিতরে তো আর কোনো নিয়োগ হয়ে যাবে না। তো এখন তাইলে এইটুকু ধৈর্য ধরাটা সরকারের পক্ষ থেকে আশা ছিল যে এটা হবে। তো এখন এর মধ্যখানে অন্য কোনো পক্ষ তাদেরকে উস্কে দিচ্ছে কি বলে হয়তো পরবর্তী হিসাব বিকাশে, তদন্তে অথবা আলোচনাতে আসবে। কিন্তু বিষয়টা হলো যে কি, এখানে যখন নাকি তাদেরকে এটা বলা হলো কিন্তু তারা আন্দোলনটা অব্যাহত রাখলো। সরকার স্বাভাবিকভাবে একটি গণতান্ত্রিক, একটা স্থিতিশীল, একটা স্বাভাবিক গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে। তারপরে দেখা গেছে যে এটা যখন নাকি আরেকটু উত্তেজিত হলো, আরেকটু বেড়ে গেল, তখন সরকার আবার কোর্টের কাছে আবেদন করলো যে এই দেশে এরকম একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, আমার মনে হয় এটা এখনই নিষ্পত্তি হওয়ার জন্য মহামান্য আদালতের তারিখটা আরও আগেই নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। তখন মহামান্য আদালতটা আগেই নিয়ে আসলেন। কিন্তু এর মধ্যে আমার কাছে মনে হয় এই বিষয়টা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, যে এটা তো এর মধ্যে আপনার যেরকম একটা তাণ্ডব সারা দেশে আরম্ভ করার জন্য, বিশেষ করে ঢাকা শহরকে একটা লক্ষ্য বস্তু হিসাবে চিহ্নিত করে সারা বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক দলের নামে কিছু সন্ত্রাসীদেরকে এনে এখানে ধ্বংসাত্মক কাজ করার জন্য ব্যবস্থা করেছে। তো এটা আসলে তো একটা, যারা আজকে যে সমস্ত দলগুলা তারা সমর্থন জানাইছে এবং যারা কথাগুলো বলছে, তাদের কাছ থেকে তো এই কথাটা আশা করার স্বাভাবিক না। মানুষ এটা আশা করে নাই, অথবা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে ঘরে ঘরে গিয়ে বিভিন্নভাবে। তো আর সরকারের পক্ষ থেকে সরকার এখানে এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করলো। তো সরকার স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারের মাধ্যম দিয়ে এটাকে যাতে কি কোনো ন্যূনতম ক্ষয়ক্ষতি অথবা জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং না করে যত কম করে সম্ভব এটাকে থেকে মানুষকে স্বাভাবিক জীবনের যে ধারা। এখানে একটা কথা আমি আপনাকে বলি, বিষয়টা অবশ্যই আলোচনার দাবি রাখে, যে এদেশে কোনো, আজকে ইন্টারনেটের কথা বললেন আপনি, এখন ইন্টারনেট তো এদেশে ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ইন্টারনেটের এই সাবমেরিন কেবল ইনস্টল করলেন, স্যাটেলাইট স্থাপন করলেন। আমাদের এদেশে, আমাদের শত বছরের ইতিহাস হলো আমাদের দেশে খাদ্য ঘাটতির দেশ। আমরা খাদ্য আমদানি করাটা জটিলতা হতো এবং সবসময় আমাদের দেশে মানুষ না খেয়ে একটা বড় অংশ একটা এরকম সাফার করতো। তারপরে দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থার অবস্থা কিছু, শিক্ষার অবস্থার কোথায় ছিল। আপনি কর্মসংস্থানের কথা বলেন, এখন কোটা বহির্ভূত। আপনি
সরকারি এমপ্লয়মেন্ট, সরকারি নিয়োগ, দেখা গেছে যে অতীতে যে বিএনপি অথবা জাতীয় পার্টি মিলে ক্ষমতা ছিল, ওই 26 বছর তারা দেশ পরিচালনা করেছে। ওই 26 বছরে যে পরিমাণ এমপ্লয়মেন্ট হয়েছে, 15 বছরে তাতে 3 গুণের বেশি সরকারি খাতে এমপ্লয়মেন্ট হয়েছে। তারপরে বেসরকারি খাতকে সরকার প্রণোদনা দিয়েছেন। এই যে আপনার ডিবিসি টেলিভিশনের কথা বলেন, এটা কার সৃষ্টি? শেখ হাসিনা এরকম অনুমোদন দেওয়ার কারণে এখানে আপনাদের মতন অনেক আপনার ইউনিভার্সিটি থেকে পড়া ছেলে মেয়েরা অনেকে দে গট দ্য চান্স টু বি এমপ্লয়েড, এবং তারা তাদেরকে তাদেরকে গ্রোম আপ করতে পেরেছে। সেই জায়গাটা আমি একটু অন্য জায়গায় স্কিপ করে যদি যাই। এই যে বললেন যে ঢাকার বাইরে থেকে মানুষগুলোকে নিয়ে এসে ঢাকাকে ধ্বংসস্তূপে তৈরি করা হয়েছে, তাহলে আমার যে গোয়েন্দা সংস্থা ছিল, আমার যে পুলিশ ছিল, তারা এখন বলছে বিএনপি এটা করেছে, জামাতের লোকজন এখানে এসছে, তারা তখন কোথায় ছিল? তারা কি একটু আজ করতে পারেনি? না, তারা এখানে সব তো আর ঢাকার বাহির থেকে আসে নাই। তাদের এখানে বিএনপি জামাতের লোকেরা তো এখানে রাজনীতি করে। বিএনপি যাদের বাড়িঘর আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, এবং আওয়ামী লীগ তো একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি সম্মান প্রদর্শন করে, এবং তারা সবাই তো এই দেশে আপনার এখানে তো আর স্বৈরা শাসক ছিল না এই 15 বছর পর্যন্ত। আপনার সকল দলের প্রতি সম্মান প্রদর্শন করা, সকল দলের রাজনীতি করার সুযোগ করে দেওয়া, এবং তাদের ব্যবসা বাণিজ্যে কোথাও এই বিএনপি বলে, জামাত ইসলাম বলে তাদেরকে তো ব্যবসা বাণিজ্য করা, ব্যাংকে লোন পাওয়া, অথবা কোনো রকম রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো, এটা তো পার্শিয়ালি করা হয় না, এটা তো ইম্পার্শিয়ালি করা হয়েছে। সে সমস্ত কারণে তারা এখানে থাকে, এবং তারা একটা অংশ মানুষকে এখন তাদের আত্মীয় স্বজন যদি কারো বাড়িতে 5 জন 10 জন করে আসে, তো এদের সংখ্যা তো কালেকটিভলি অনেক বেশি হবে। কিন্তু গোয়েন্দা সংস্থা আমার কাছে, আমি জানি না, যাই হোক, এগুলা পরবর্তীতে আলোচনা পর্যালোচনাতে হয়তো আসবে। গোয়েন্দা সংস্থাগুলোর এখানে কি করার আছে আপনার বাড়িতে 5 জন লোক আসে থাকবে? এখন যদি আপনি এখন একটা পরবর্তী আইডেন্টিফাই করা যাবে কারা এই সমস্ত ধ্বংসাত্মক কাজ করার জন্য পড়াশোনা যুগাইছেন এবং কারা কারা। কিন্তু গোয়েন্দা সংস্থা যেটা বলছেন বিএনপি জামাত ইসলাম করেছে, এখন এটা তো আমি গোয়েন্দা সংস্থা যেটা বলছে এখন আমার মুখ দিয়ে বলার দরকার নেই। আমরা তো সাধারণ মানুষ, সব মানুষ আজকে বুঝে ফেলছে যে এখানে সরকারকে পতন ঘটানোর জন্য বিএনপির অফিসের সামনে যে আমরা সরকারের পতন চাই, তারা তো আন্দোলনেই আছে, তারা আন্দোলনে আছে, বহু বছর ধরে আন্দোলনে তো গ্রেট ব্রিটেনের যেদিন ইলেকশন শেষ হলো এর পরের দিন আন্দোলন হচ্ছে না, আমেরিকাতে আন্দোলন হচ্ছে না, বিভিন্ন গণতান্ত্রিক দেশে আন্দোলন হচ্ছে না, কিন্তু আন্দোলন তো তারা একবারও বলেন যে সরকার পতনের জন্য আন্দোলন। ভারতে নির্বাচন হয়েছে, এখন সেখানে কি আন্দোলন হচ্ছে না? কংগ্রেস কেউ আন্দোলন করছে না, অন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে না। আন্দোলনের অর্থ কি? এই সমস্ত সহিংসতা, এখানে ডাটা সেন্টার পড়াই দিতে হবে, মেট্রো রেল। আমি একজনের বক্তব্য শুনলাম, সরকার কেন ডাটা সেন্টার একাধিক, অর্থাৎ 10টা 20টা কেন রাখা হলো না? তো 10টা 20টা আপনি ডাটা সেন্টার রাখতে পারলেন, এখানে তো মতিঝিলে আগুন দেওয়া হয়েছে ডাটা সেন্টারে, তারপরে দিয়ে এখানে টেলিভিশন স্টেশনে এখানে আগুন দেওয়া হয়েছে, তো এগুলো তো পোড়ানো হয়েছে। তো এখন আপনি মেট্রো রেল আপনি কয়টা রাখবেন? মেট্রো রেল কি আমি ওনাদের যারা এখন এই সমস্ত তাত্ত্বিক বক্তব্য দেয় তাদের বক্তব্যের সূত্র যদি আমি যে বলি, মেট্রো রেলকে আরও একটা কি স্ট্যান্ড বাই রাখার দরকার? স্ট্যান্ড বাই রাখবেন আপনি? পৃথিবীতে এরকম আজগুবি কথাবার্তা, এখন মেট্রো রেল আপনি চালু করতে পারবেন না। কিন্তু মাননীয় মন্ত্রী, এই জায়গাটায় এসে আমি যদি প্রশ্ন করি যে ধরেন আপনারা যখন এমপি নির্বাচন করেন, নমিনেশন চান, ইভেন ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এক একটা পদের জন্য, এক একটা আসনের জন্য 15, 16, 25 জন পর্যন্ত প্রার্থিতা জমা দেয়, এবং নেতা হওয়ার দৌড়ে এত হাজার হাজার মানুষ। এই আওয়ামী লীগের নেতারা, এই জনপ্রতিনিধিরা কোথায় ছিলেন? এত বড় ধ্বংসাত্মক কার্যক্রম হলো, তারা কেন দাঁড়ালেন না? প্রতিটা পাড়ায় পাড়ায় দাঁড়ালে তো এরকম ঘটনা ঘটতো না। আপনার এই বিষয়টা এখানে সরকারের পক্ষ থেকে একটা পর্যায়ে কোনো রকম ধ্বংসাত্মক হিংসাত্মক কোনো কাজ না হওয়ার জন্য আওয়ামী লীগকে ওই রকম নির্দেশ দেওয়া হয় নাই। না, আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সাবধান থাকার জন্য, সতর্ক থাকার জন্য। না, সতর্ক থাকার জন্য বলছি, কিন্তু তারা যে ডিস্ট্রাকটিভ কাজ করবে তাৎক্ষণিকভাবে, এটাকে মোকাবিলা করার জন্য তাদেরকে তো ওরকম নির্দেশনা ছিল না। অর্থাৎ এখানে নিশ্চয়ই কিছুটা তো আপনি একেবারে যদি তাৎক্ষণিকভাবে সেন্সারের মাধ্যম দিয়ে আপনার মনে করেন মেসেজ আপনার লেনদেন করা, ওরকম তো আসলে কোনো ব্যবস্থাপনা স্বাভাবিক নয়। আর এটা কিন্তু ধারণা অনুযায়ী আমরা যেহেতু বিএনপি সমর্থন দিয়েছে, স্বাভাবিকভাবে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে সবাই বিবেচনা করে, জামাত ইসলামকে রাজনৈতিক দল হিসেবে, তো তাহলে তো তারা তো এই সমস্ত ধ্বংসাত্মক কাজের নেতৃত্ব দেবে না।
আর ছাত্ররা তো একটা পর্যায়ে এসে বললো যে আমরা এই সমস্ত ধ্বংসাত্মক কাজ, আমরা কোটার জন্য আন্দোলন করি, কিন্তু ধ্বংসাত্মক কাজের সাথে আমাদের সম্পর্ক নেই। তো তাইলে এই কাজটা যারা করেছে, কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্সন আপনাদের মাথায় তো থাকা উচিত ছিল যে এদের মাথায় কাঁঠাল ভেঙে কেউ খেতে পারে, সুযোগটা নিতে পারে। না, এটা কাঁঠাল পেতে খেতে এখন এইরকম তো আপনি ধারণা এখন আপনিও করেন, আমিও করি, এরকম করতে পারেন, কিন্তু করাও যায়। কিন্তু সরকার স্বাভাবিক অবস্থাটাকে রাখতে চেয়েছে। আমাদের দেশে বিদেশে সুনামের বিষয় আছে, দেশে বিদেশে ট্রেড কমার্সের বিষয় আছে, আমাদের দেশের স্বাভাবিক একটা জনমানুষের মধ্যে একটা স্বস্তিকর একটা পরিবেশ রক্ষা করার সরকারের একটা নৈতিক দায়িত্ব। সে সমস্ত কারণে সরকারকে একটা সহনশীল ভূমিকা এখানে আমাদের রাখা হয়েছে। এখন অনেক কিছুই যে আমরা কিছু কিছু বিষয় দেখেও আমরা সেখানে কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে। এখন এটা যদি কাউন্টার করা হইতো, হয়তো বা আজকে সরকারকে আবার দোষারোপ হইতো। সরকারি দলে তো এসে এখানে যে তাণ্ডব সৃষ্টি করেছে, তাদের সাথে যদি সরকারি দল না যেত, তাইলে সরকারি জন্য পুলিশ দিয়ে মোকাবিলা করার চেষ্টা করছে, এবং শেষ পর্যন্ত না হওয়াতে সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, জাতির জনকের হাতে গড়া এই সেনাবাহিনী, তাদেরকে আপনার কাজে লাগানো হয়েছে। তো আমি এই জায়গাটা একজন ব্যবসা, আপনি মানে মন্ত্রী হওয়ার আগে একজন ব্যবসায়ী, এখনো ব্যবসায়ী, যেহেতু মন্ত্রিত্ব এই কারণে হয়তো ব্যবসার সময় কম দেন, আপনি ব্যবসায়ী হিসেবে কালকে নিশ্চয়ই খেয়াল করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হয়েছে ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ বলছেন এই 4-5 দিনের ঘটনার কারণে ব্যবসার খুব ক্ষতি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। সেটা কি ঠিক? মানে দেশের পরিস্থিতি একটা খারাপ অবস্থা। এটা তো স্বাভাবিক। এখন আপনি ক্ষতটা যে কতটুকু বেশি হয়েছে এটা অ্যাপারেন্টলি আপনার তো আপনি বুঝবেন না। এটা তো একটা কনসিকুয়েন্সের ট্রেড কমার্স সমস্ত একটা ফ্যাক্টরিতে হয়তো বা দেখা যায় যে 200 কোটি টাকার একটা অর্ডার আসছে, সেটা ডাউনলোড করতে পারে না, ডাটা সেন্টার পড়ে যাওয়ার কারণে ইমেল ডাউন করতে পারে, সেটা রেসপন্স করতে পারে না, এই অর্ডারটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে, অথবা একটা পেমেন্ট হয় নাই, সেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়েছে। তো এরকম অসংখ্য, যেমন ফ্লাইট অনেকগুলো ডিলে হয়েছে, তো আপনি তো ওইটাতে ফ্লাইট ডিলে হয়েছে, ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এবং যাত্রীদের ব্যক্তিগতভাবে যেমন ক্ষতি হয়েছে, এয়ারলাইন্সের কত টাকা ক্ষতি হয়েছে, এটা তো আপনি হয়তো আমলে নিচ্ছেন না। তো তাদের এরকম অনেক ক্ষতি। আপনি ফেসবুকের কথা মাঝখানে বলছিলেন, কিন্তু আমাদের দেশে আসলে ফেসবুক চালানোর মতো যোগ্য আমরা কিনা, শিক্ষিত কিনা, যে পরিমাণ গুজব আমরা ছড়াচ্ছি সারা বিশ্ব। এখন এটা আসলে তো ফেসবুক তো একটা যোগাযোগ মাধ্যম। এখন এটাকে আমি জাতিগতভাবে এরকম কমিউনিকেশনটার থেকে তো আমি ইগনোর করার কথা বলবো না, কারণ কমিউনিকেশন আমাদেরকে সমৃদ্ধ করে। এখন সেখানে খারাপ দিক যেমনি আছে, অনেক ভালো দিকও আছে। যেমন ফেসবুকের উপরে নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় বুদ্ধিমানরা নেবে না। তো ফেসবুকে আমরা অনেক তথ্যই পাই, আবার কিছু কিছু তথ্য আমাদেরকে আবার সমৃদ্ধ করে। ইউটিউবের মাধ্যম দিয়ে আমরা অনেক রকম, যেমন হার্ভার্ডে ইউনিভার্সিটিতে এখন আজকে ফিজিওলজি নিয়ে কি রিসার্চ হয়েছে, সেগুলোও তারা সেসব জার্নালগুলা, সেসব আপনার রিসার্চ থিসিসগুলো তারা প্লট করে, তারপরে দিয়ে তাদের রিসার্চ ফাইন্ডিংগুলো সম্বন্ধে তারা প্লট করতে। আমি তো এগুলাকে, ওই দিকগুলো আমার জন্য তো গুরুত্বপূর্ণ। জি, আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা আপনার প্রতি আবার। জি, থ্যাংক ইউ।